আচ্ছা, আমি শুরু করি। আর যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, সো হারানোর কিছু নাই। প্রতিটা সেকেন্ড মিনিট সব রেকর্ড হচ্ছে। আমি স্ক্রিন শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, গতদিনে বলেছিলাম তোমাদেরকে যে নতুনভাবে আবার শুরু করব। এটা বলতে পারো যে পরীক্ষার আগে একটা ক্র্যাশ কোর্স। এটা ভাবতে পারো যে হয়তো 3 মাস বা 4 মাস একটা না, যদি সব কিছু ঠিক থাকে আর কি। যেমন গতকালকেই রাত 10টার পরে একটা ক্লাস নিতে গিয়ে এরভাবে লাইভ ক্লাস নিচ্ছিলাম, কারেন্ট চলে গেল, নেট চলে গেল, যার জন্য আর সেটা নেওয়া সম্ভব হয়নি। সো এই জন্য যেটা বলছি যে আজকে মানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এটা এইভাবে চালাতে থাকবো। আর গতদিনে বলেছিলাম যে হিস্ট্রি নিয়ে আলোচনা করব। হিস্ট্রি নিয়ে কিভাবে আলোচনা করলে তোমাদের মনে হয় যে তোমাদের জন্য ইজি হবে, একটু বলতে পারো। আচ্ছা, কেউ একজন বলো। হিস্ট্রিতে সমস্যাটা কোথায়? স্যার, হিস্ট্রিও বুঝতে অনেক অসুবিধা হয়, হিস্ট্রি লিখতেও অনেক অসুবিধা হয়, মানে বোঝা যায় না। হিস্ট্রিটা অনেক কঠিন মনে হয়। তা কি করলে আমরা এসব থেকে আর কি রেহাই পেতে পারি বা সহজ মনে হবে, ওইটাই বুঝতে চাচ্ছি। আচ্ছা, জি স্যার, হচ্ছে আপনার জি বলো। আচ্ছা, আমি আমি বুঝতে পেরেছি হিস্ট্রিটা কঠিন, এক কথা হিস্ট্রি কঠিন, এবং এইটার প্রশ্ন পড়তে গিয়েও কঠিন লাগে, এবং কিভাবে করলে এটা মনে রাখা যায় বা সেটার কথা বলছো তো। আচ্ছা, আমি আমি তোমাকে আহ, একটু বলি, বলে তারপরে আমরা হিস্ট্রির কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে হিস্ট্রি একবারে মনে থাকবে না। হিস্ট্রির একটা নোট, হয়তো ব্রড কোশ্চেনের নোটের কথা বলছি। ব্রড কোশ্চেনের নোট যখন তোমরা পড়বে, তার আগে থেকেই তোমাকে অবশ্যই ব্রিফ কোশ্চেন পড়ে আসতে হবে। এরপরে তুমি শর্ট কোশ্চেন পড়বে, সব শেষে এসে ব্রড কোশ্চেন পড়া শুরু করবে। তাহলে যেটা হবে যে ছোট ছোট অনেক টার্ম আছে, যে টার্মগুলো পড়তে গেলে, যেই টার্মগুলো তোমার জানা থাকলে হিস্ট্রি বড় কোশ্চেনটা তোমার তখন সহজ হয়ে যাবে। এটা এক কথা। 2 নাম্বার আরেকটা বিষয় যেটা হচ্ছে, হিস্ট্রির নোটগুলো যেহেতু বড়, আরও অনেক অনেক ধরনের, যেমন রাইটারদের নাম আসে বা অন্যান্য আরও অনেক জিনিস আসছে, যার জন্য এটাকে একবারে পড়ে হবে না, এটাকে বারবার পড়তে হবে। তুমি যখন একটা নোট পড়ছো, তোমার হাতে আছে, এই নোটটাকে তুমি একবার পড়ো, পড়ে একবারেই মুখস্থ করার চেষ্টা করো না। একবার তুমি দেখা যায় যে হাফ বা 25% তুমি মুখস্থ করো, এবং ওখানে কোনায় লিখে রাখো যে ওয়ান। ওয়ান মানে একবার তুমি পড়েছো। ঠিক 3 4 5 দিনের মাথায় আবার ওইটা আরেকবার পড়ো, এরকম করে 4 5 বার পড়ো, একটা সময় গিয়ে যা দেখবে যে এটা তোমার মনে থেকে যাচ্ছে। এবং হিস্ট্রিতে এভাবেই হয়তো 8টা 10টা প্রশ্ন তুমি যখন পড়বে, প্রতিটা এজের যখন ফিচার তোমার জানা থাকবে, তুমি তখন এমনিতে 20টা কোশ্চেন লিখতে পারবা। প্রতিটা এজের ফিচার যদি জানা থাকে, তাহলে তুমি 20টা কোশ্চেন তোমার জন্য ইজি হয়ে যাবে, পরের 20টা কোশ্চেন। কিভাবে? যখন তুমি আহ, হচ্ছে সাপোজ তুমি যদি, গতদিন আমি বললামই যে 20th সেঞ্চুরির তুমি ফিচার জানো, দ্যাট মিন্স ওই এজের যদি ড্রামা সম্পর্কে আসে লিখতে বলে, ড্রামার ফিচার, তাহলে তুমি ওই একই জিনিস। আবার যদি পোয়েট্রি সম্পর্কে বলতে বলে, ওই একই জিনিস। আচ্ছা, তোমাদের ক্যামেরাটা তোমরা একটু অফ করো, তোমাদেরকে দেখা যাচ্ছে। 2জন আপনার আছো। মোবাইলের স্ক্রিনে উপর দিয়ে টান দিলে দেখবেন ক্যামেরা অন দেওয়া আছে, ওইখানে অফ করে দিন। হুম হুম। আচ্ছা মুর্শিদা, হ্যাঁ তুমি পেরেছো। এবার আসসালামু বোরহান। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, তোমাদের ক্যামেরা অন ছিল, তো তোমরা এখন করতে পেরেছো অফ, সেটাই বলছি আর কি। আচ্ছা, আমি আগাই। সেটা হচ্ছে যে ও, অবশ্যই নোটগুলি নিয়ে তোমরা হচ্ছে একাধিকবার পড়ার চেষ্টা করতে হবে। এটা নোটের কোনায় লিখে রাখো, 1 2 3 যে কয়বার পড়ছো,
এটা অনেকটা ইয়ের মতো কাজ করবে। গেম খেলতে আমাদের কেন ভালো লাগে, কারণ গেমের স্কোর আমরা দেখতে পাই। গেমটা দেখা যাচ্ছে যে 100 200 500 এভাবে, এবং এটা বৃদ্ধি হচ্ছে, এই জন্য এটা আমাদের ভালো লাগে। ঠিক এরকমই এই বইয়ের খাতার কোনায় যদি 1+1+1+ এরভাবে যদি দিতে থাকো, হয়তো একবার করে পড়লা, 7 দিন পরে আরেকবার রিভিশন হলো, তার 7 দিন পর আরেকবার রিভিশন হলো, তখন দেখবা যে ওইটা পড়তে ভালো লাগছে, ইভেন এমনকি ওইটা তোমার মনেও থাকছে। সো একেবারে প্রথম দিনেই আমি এটা মনে রাখার চেষ্টা করব। এটা করতে গেলে অনেক সময় মনে থাকবে না এবং ভয় লাগবে এটাকে। তো প্রথম কথা হচ্ছে প্রথমে ব্রিফ কোশ্চেনগুলো পড়বে, 2 নাম্বার হচ্ছে তারপরে শর্ট, লাস্টে গিয়ে ব্রড কোশ্চেনগুলো মুখস্থ করার চেষ্টা করবে, এবং এই নোটগুলো বারবার বারবার করে পড়তে হবে। যদি পারো লিখবে, যখনই পড়বে তখনই লিখবে। একটা তোমার বড় খাতা থাকবে, রাফ খাতা, যেখানে তুমি তোমার মতো করে হাতের লেখা ভালোর দিকে নজর দেওয়া দরকার নাই, কোনো কিছুই নজর দেওয়ার দরকার নাই, জাস্ট খালি ঘিচি ঘিচি করে তুমি লিখে ফেলতে পারো, যাতে ওটা তুমি কোনো রকম বুঝতে পারো, এরকম জাস্ট এটা ফর প্র্যাকটিস। তো এটা করলে হিস্ট্রি মনে থাকবে। আচ্ছা, আজকে আমি হিস্ট্রির যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এটা আমি 2-3টা কোশ্চেন, বিশেষ করে আমি যদি ওয়েবে যাই, এইখান থেকে এই সাজেশনের। স্যার আরেকটা জি বলো। কে- আচ্ছা, মেবি নেটের প্রবলেম, এজন্য শুনতে পাচ্ছি না তোমার কথা। আমি আরেকবার বলি, আমি এই সাজেশন থেকে, এই সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম, পার্ট সি এর এই 13টা কোশ্চেন, ভালো এরপরে পার্ট বি এর এই কোশ্চেনগুলো, এবং এই শর্ট নোটগুলো। তো আমি তোমাদেরকে আজকে এই পার্ট বি এর এই কয়েকটা, অর্থাৎ 1 থেকে 4 বা 5, এই কয়েকটা আমি তোমাদেরকে একটু এইগুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো আসলে হিস্ট্রি, তো হিস্ট্রিকে গল্পের মতো করে মনে রাখতে হবে। এর বাইরে যখনই তুমি মুখস্থ করতে যাবে তখন এটা কঠিন লাগবে, আর ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করতে হবে, তাহলে দেখবে যে এটা ইজি। চলো আমরা দেখি, আমি কিছু ইনফরমেশন কালেক্ট করে রেখেছি, যেগুলো নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। আমি তোমাদেরকে এটা ইজি করে দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা হচ্ছে এই কোশ্চেনটার, অর্থাৎ এই যে হোয়াট ইজ অ্যাংলিকানিজম, এই অ্যাংলিকানিজমটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যে যে কোনো শব্দের সঙ্গে যখন ইজম কথাটা থাকে, আইএসএম, এই ইজম কথা মানেই হচ্ছে এটা কোনো একটা অবশ্যই ডক্ট্রিন বা কোনো একটা মতবাদ। এটা সব ক্ষেত্রেই, তোমার যদি এখানে অ্যাংলিকানিজম থাকে, এখানে থাকতে পারে হিউম্যানিজম, এখানে এরকম যত রকমের ইজম থাকবে, সোশ্যালিজম, মডার্নিজম, এরকম যত ইজম থাকবে সবই হচ্ছে সেগুলা একটা মতবাদ। সো অ্যাংলিকানিজম এটাও একটা মতবাদ। কি মতবাদ, এটা আমরা এখন জানার চেষ্টা করি। চলো দেখো, এখানে যে বিষয়টা রয়েছে অ্যাংলিকানিজম সম্পর্কে, যেমন বলা হচ্ছে অ্যাংলিকান বা অ্যাংলিকানিজম যে শব্দটা, এই শব্দটা অরিজিনেট হয়েছে এই শব্দ থেকে। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, আমি আরো বড় করে দিলাম, ছোট স্যার, একদম ছোট দেখা যায়। আরো বড় করে দিলাম, হয়েছে না এবার? আচ্ছা, এই শব্দটা থেকে এসেছে হচ্ছে এই অ্যাংলিকান বা অ্যাংলিকানিজম শব্দটা, এবং এই ফ্রেজটা মূলত ম্যাগনা কার্টা হচ্ছে একটা চুক্তি। সেই চুক্তিটা এই যে 15ই জুন 1215 সালে এটা হয়েছিল, সেই সময়টাতে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছিল, এবং সেটার মিনিংটা হচ্ছে দ্য অ্যাংলিকান চার্চ শ্যাল বি ফ্রি। অর্থাৎ অ্যাংলিকানিজম এই মতবাদের মেইন কথা হচ্ছে অ্যাংলিকান চার্চ যেটা রয়েছে সেটাকে ফ্রি রাখতে হবে, মুক্ত রাখতে হবে। অ্যাডিয়ারেন্ট অফ অ্যাংলিকানিজম আর কল্ড অ্যাংলিকানস, যারা এই মতবাদে বিশ্বাসী, অর্থাৎ অ্যাংলিকানিজম মতবাদে বিশ্বাসী, যারা এটার সঙ্গে যুক্ত, তাদেরকে অ্যাংলিকানস বলা হয়। মানে হচ্ছে তারা এই মতবাদের উপরে বিশ্বাসী, এই জন্য। যেমন আমেরিকার অধিবাসীদেরকে আমরা বলি আমেরিকান, ঠিক এরকমই অ্যাংলিকানিজমে বিশ্বাসীকে আমরা বলি অ্যাংলিকান। As an adjective, Anglican is used to describe the people, institutions and churches. বলা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে
এই অ্যাংলিকান শব্দটা ব্যবহার করা হয় একই সঙ্গে মানুষের জন্য, মানুষকে বোঝাতে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে বোঝাতে, এবং একই সঙ্গে চার্চগুলিকে বোঝাতে, as well as the liturgical traditions and theological concepts developed by the Church of England. এবং চার্চ অফ ইংল্যান্ড কিছু তাদের থিওলজিক্যাল কনসেপ্ট বা কিছু আইডিয়া, কিছু ধ্যান ধারণা বা কিছু নিয়ম নীতির প্রচলন করেছিল, কিছু ট্র্যাডিশনের হচ্ছে নিয়ম নীতির প্রচলন করেছিল, সেইগুলোকেও বলা হচ্ছে এই অ্যাংলিকান শব্দটা দিয়ে আর কি ডেসক্রাইব করা হয়। তাহলে অ্যাংলিকান শব্দটি আমরা দিয়ে কি দেখছি, একই সঙ্গে পিপুলকে বোঝায়, এরপরে ইনস্টিটিউশনগুলোকে বোঝায়, চার্চগুলোকে বোঝায়, এবং একই সঙ্গে কিছু ট্র্যাডিশন এবং কনসেপ্টকে বোঝায় হচ্ছে এই অ্যাংলিকানিজম এই শব্দটা দ্বারা। তাহলে এবার আমরা দেখি যে অ্যাংলিকানিজমের আরেকটু ভালো মানে সংজ্ঞা, সেটা হচ্ছে অ্যাংলিকানিজম ইজ আ ওয়েস্টার্ন খ্রিস্টিয়ান ট্র্যাডিশন। পশ্চিমা যে খ্রিস্ট ধর্মের যারা বিশ্বাসী তাদের একটা ট্র্যাডিশন, এটা একটা প্রথা বা নিয়ম নীতি বা একটা কনসেপ্ট, দ্যাট হ্যাজ ডেভেলপড ফ্রম দ্য প্র্যাকটিসেস, যেটা প্র্যাকটিস থেকে ডেভেলপড হয়েছে। প্র্যাকটিস বলতে কি, যে প্রতিদিনের ধর্মের যে রীতিনীতি বা যেটা মেনটেন করা হয় সেটা। অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের যে চার্চ রয়েছে সে চার্চের আইডেন্টিটিটাকেও বলা হচ্ছে এই অ্যাংলিকানিজম এই শব্দটার দ্বারা ওইটাকেও প্রকাশ করা হচ্ছে। ফলোয়িং দ্য ইংলিশ রিফরমেশন, এবং ইংলিশ রিফরমেশনের পর থেকে বা ইংলিশ রিফরমেশনকে ফলো করেই মূলত এই অ্যাংলিকানিজম এই শব্দটাকে ইউজ করা হচ্ছে। এই হচ্ছে অ্যাংলিকানিজম সম্পর্কে তথ্য। এইখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। লিটার্জিক্যাল মানে কি? লিটার্জিক্যাল তো আচ্ছা, এখানে লিটার্জিক্যাল বলতে এবং এই যে থিওলজিক্যাল বলতে, এই দুইটা যদি আমরা একসঙ্গে চিন্তা করি তাহলে এটা হচ্ছে ধর্মীয় যে স্ক্রিপচার রয়েছে, রীতিনীতি বা রাইটিং যেগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে এগুলো স্টোরির মতো করে মনে রাখতে হবে, ছোট ছোট জিনিস, স্টোরি যেরকম হয় সেরকম ভাবে। এরপরে আমরা চলে যাই ইংলিশ রিফরমেশন সম্পর্কে একটু জানি। দেখো আমরা গ্রুপ এখানে দিয়েছি যে হোয়াট ডিড রিফরমেশন হ্যাপেন ইন ইংল্যান্ড, আচ্ছা হোয়াই ডিড, কেন রিফরমেশনটা ইংল্যান্ডে ঘটেছিল সেটা সম্পর্কে। সো আমরা এই প্রশ্নটা ঠিক এক্স্যাক্টলি এইভাবেই আমরা জানবো না, আমরা জানবো হচ্ছে রিফরমেশনটা কি, কেন, কিভাবে, এরকম। তবে এটা খুবই সংক্ষেপে আমরা জানবো। দেখো এখানে ইংলিশ রিফরমেশন টুক প্লেস ইন 16th সেঞ্চুরি ইংল্যান্ড, 1600 শতাব্দীর ইংল্যান্ডে, 1600 শতকের আর কি ইংল্যান্ডে ইংলিশ রিফরমেশনটা ঘটেছিল। when the Church of England broke away from the authority of Pope and the Roman Catholic Church, the Roman Catholic Church এবং পোপের অথরিটি থেকে যখন ইংল্যান্ডের যে চার্চ বের হয়ে গেল তখনই এই ইংলিশ রিফরমেশনটা মানে ঘটেছিল। রোমান ক্যাথলিক চার্চ বলতে তো তোমরা বোঝো তাই না? কেউ বলতে পারবা যে এটা কি? না স্যার, আপনি কি বুঝতে? আচ্ছা, পোপ বা রোমান ক্যাথলিক চার্চ হচ্ছে, রোমান মানে হচ্ছে ইটালিয়ান, এক কথা ইটালির যে রোম, রোমের অধিবাসীদেরকে বলা হয় রোমান। সো রোমান ক্যাথলিক চার্চ বলতেই তোমার আসে হচ্ছে যেটা ভ্যাটিকান সিটি, যেটা সেইটা, এবং ভ্যাটিকান সিটির যে পোপ সেইটা। তো বলা হচ্ছে যে এই ইংলিশরা কি করলো, ইংলিশরা চিন্তা করলো যে আমরা ভ্যাটিকান সিটির বা রোমের যে চার্চ তাদের থেকে আমরা আলাদা হয়ে যাব। সো এই আলাদা হতে গিয়েই তারা মূলত এই রিফরমেশনটা ঘটিয়েছিল, এবং এই আলাদা হওয়ার কিছু কারণ রয়েছে, সে কারণগুলো বা আরও অন্যান্য জিনিস আমরা এখানে দেখি আছে কিনা। These events were in part associated with the wider European Protestant Reformation.
a religious and political movement that affected the practice of Christianity in Western and Central Europe. বলা হচ্ছে এই যে ঘটনাটা, অর্থাৎ এই ইংলিশ রিফরমেশন ঘটাতে গিয়ে অনেকগুলি ঘটনা ঘটেছিল, যেই ঘটনাগুলির সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিল বা সংযুক্তি ছিল হচ্ছে ইউরোপিয়ান প্রোটেস্ট্যান্ট রিফরমেশন যারা ছিল তারা, রিফর্মার যারা ছিল তাদের। এবং এই ঘটনাগুলির ভেতরে যেমন রিলিজিয়াস ঘটনা ছিল, একই সঙ্গে পলিটিক্যালও অনেক ঘটনাগুলি এর সঙ্গে যুক্ত ছিল। এবং যেটা একই সঙ্গে এই রিলিজিয়াস এবং পলিটিক্যাল ঘটনাগুলি একই সঙ্গে তোমার ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল ইউরোপের যে ক্রিশ্চিয়ানিটি, যেটা ধর্ম, যেটা খ্রিস্টান ধর্ম, এই প্র্যাকটিসের ভেতরে অনেক চেঞ্জ এনেছিল বা এফেক্ট করেছিল, প্রভাবিত করেছিল। Causes included the invention of printing press. আচ্ছা, এই যে রিফরমেশন, এই রিফরমেশনের কারণগুলির ভেতরে একটা কারণ ছিল ওই সময়টাতে ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস এর আবিষ্কার হয়েছিল। এবং এই প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার পরে কি হয়েছিল, যে প্রচুর পরিমাণে বাইবেল এবং বাইবেলের সাথে যে ছোট ছোট আরও যে বিভিন্ন পুস্তিকা থাকে, এইগুলির সার্কুলেশন মানে প্রিন্ট হয়েছিল এবং এইগুলোর সার্কুলেশন হয়েছিল। এবং এই সার্কুলেশনের ফলে কি হলো, যে নলেজ শেয়ার হতে থাকলো প্রচুর পরিমাণে, ধর্মীয় নলেজ এবং আইডিয়া যেগুলো স্কলারদের ছিল আগেকার, সেইগুলো ছড়িয়ে যেতে থাকলো দ্য আপার অ্যান্ড দ্য মিডল ক্লাসেস অ্যান্ড দ্য রিডার্স ইন জেনারেল। এবং এটা ছড়িয়ে যেতে থাকলো কাদের ভেতরে, আপার ক্লাস, মিডল ক্লাস, এমনকি সাধারণ যারা রিডার, যারা একটু পড়াশোনা করে তাদের ভেতরে। দ্য ফ্রেজেস অফ দ্য ইংলিশ রিফরমেশন হুইচ অলসো কভার্ড ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ড। বলা হচ্ছে যে এই যে ইংলিশ রিফরমেশন, যেটা একই সঙ্গে ওয়েলস এবং আয়ারল্যান্ডেও এটা কাভার করেছিল বা ওইদিকেও গিয়েছিল, were largely driven by changes in government policy। এবং গভর্নমেন্টের কিছু পলিসির কারণে এটা আরও বেশি মানে ত্বরান্বিত হয়েছিল। টু হুইচ পাবলিক ওপিনিয়ন গ্র্যাজুয়ালি অ্যাকোমোডেটেড ইটসেলফ। এবং যার সঙ্গে পাবলিক ওপিনিয়নটাও একটা সময় গিয়ে মানে ঠেকেছিল আর কি, একসঙ্গে সংযুক্ত হয়েছিল সব মিলে। তো এই ইংলিশ রিফরমেশন নিয়ে আরও অনেক বিস্তারিত চিন্তা করা যায়, আমরা দেখে আসি। আমি তোমাদেরকে একটু সার্চ করা দেখাই, তোমরা অনেকেই অনেক সময় সার্চ করতে চাও না। ইংলিশ রিফরমেশন, এটা আমি কপি করলাম, আমি এইখানে গেলাম, গিয়ে দেখি তো আমাদের ওয়েবসাইটে আছে কিনা। আচ্ছা, ইংলিশ রিফরমেশন নিয়ে আমাদের ওয়েবসাইটে নাই। ইংলিশ রিফরমেশন নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ডিটেইল দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, ইংলিশ রিফরমেশন সম্পর্কে এইটুকুই আলোচনা, আর বাকিটা তোমরা বই থেকে দেখে নিও, আর আমিও সুন্দর একটা নোট করে তোমাদেরকে দিয়ে দেব। এরপরে আমরা আসি হচ্ছে কিং আলফ্রেড সম্পর্কে। এখানে আমি অনেক বড় একটা ডাটা দিয়েছি, তোমাদেরকে এটা পড়তে হবে। আর আমি একটা সংক্ষিপ্ত, এই ওপরের এইটুকু হয়তো আমি তোমাদেরকে পড়ে দেই। সেটা হচ্ছে আলফ্রেড, অলসো কল্ড অ্যালফ্রেড, অর্থাৎ এই একসঙ্গে আর কি। এটা যারা তোমরা পড়েছো, ওর নাম কি, তোমরা থার্ড ইয়ার উঠলে এটা পাবে, ট্রান্সক্রিপশন আর কি, ট্রান্সক্রাইব করা। তো বলা হচ্ছে আলফ্রেড, অথবা এটাকে আবার স্পেলড করা হয় এইলফ্রেড, বাই নেম আলফ্রেড দ্য কিং। এর আরেকটা নাম হচ্ছে আলফ্রেড দ্য কিং। সে জন্মগ্রহণ করেছিল এত সালে এবং মৃত্যুবরণ করেছিল এত সালে। কিং অফ উইসেক্স, এ স্যাক্সন কিংডম ইন সাউথ ওয়েস্টার্ন ইংল্যান্ড। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একজন স্যাক্সন যে কিংডম, সেই কিংডমের রাজা ছিল হচ্ছে এই কিং আলফ্রেড। হি প্রিভেন্টেড ইংল্যান্ড ফ্রম He prevented England from falling to the dens and promoted learning and literacy. সে ইংল্যান্ডকে
একটা অধপতনের হাত থেকে বাঁচিয়েছিল এবং মানুষকে হচ্ছে শিক্ষিত করার যে কাজ সেই কাজটা করেছিল, লার্নিং এবং লিটারেসির দিকে মানুষকে নিয়ে গিয়েছিল। কম্পাইলেশন অফ দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস বিগ্যান ডিউরিং হিজ রিজন, বলতে তার সময়টাতেই মূলত এই অ্যাংলো স্যাক্সন যে ক্রনিকলটা সেটা তৈরি করা শুরু হয়। আচ্ছা, এখানে আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে যে আলফ্রেড দ্য কিং ওয়াজ কিং অফ ওয়েস্ট স্যাক্সন ফ্রম এত থেকে এত, কিং অফ দ্য অ্যাংলো স্যাক্সন ফ্রম এত থেকে এত। হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট সন অফ কিং এইথেল উল্ফ, অর্থাৎ কিং এইথেল উল্ফের সবচেয়ে ছোট ছেলে হচ্ছে এই আলফ্রেড ছিল। হিজ ফাদার ডাইড হোয়েন হি ওয়াজ ইয়াং, সে ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিল। থ্রি অফ আলফ্রেডস ব্রাদার্স, আলফ্রেডের তিনটা ভাই ছিল, এই নামে একটা, এইথেল বল্ট, এরপরে এইথেল ব্রেথ এবং এইথেল রেড নামে। আচ্ছা, এই তিনটা ভাই ছিল। এরপরে বলছে যে আফটার অ্যাসেন্ডিং দ্য থ্রোনে মানে সিংহাসনে বসার পরে আলফ্রেড স্পেন্ট সেভারাল ইয়ার্স ফাইটিং ভাইকিংস ইনভেশন। ভাইকিংদের সম্পর্কে কারা জানো? ভাইকিং সম্পর্কে বিভিন্ন নাটক সিনেমা আছে, এগুলো তোমরা দেখেছো? কেউ জানো ভাইকিং সম্পর্কে? আচ্ছা, ভাইকিং হচ্ছে একদল পাইরেটস, বা যারা হচ্ছে বলা যায় যারা দস্যুতা করে বা ডাকাতি করে যারা চলে বা চলতো, তাদেরকে বলা হতো ভাইকিংস। এটা হচ্ছে প্রাচীন ইংলিশ আমলের আর কি। তো বলা হচ্ছে তারা অনেক সময় ইনভেড করতো, এই হানা দিত হচ্ছে ইংল্যান্ডে। সো তাদের থেকে বাঁচিয়েছিল এবং তাদের সঙ্গে যুদ্ধ করেছিল হচ্ছে এই কিং আলফ্রেড। হি ওন এ ডিসিসিভ ভিক্টোরি ইন দ্য ব্যাটেল অফ এডিংটন। এডিংটন যে যুদ্ধটা হয়েছিল 878 সালে, সেই সময়টাতে সে জিতেছিল। অ্যান্ড মেড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ভাইকিংস, এবং ভাইকিংদের সঙ্গে একটা চুক্তি করেছিল, ক্রিয়েটিং হোয়াট ওয়াজ নোন অ্যাজ দ্য ডেন ল ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড। নর্থ অফ ইংল্যান্ডের ডেন ল নামে একটা সে এগ্রিমেন্ট করেছিল ভাইকিংদের সঙ্গে। আলফ্রেড অলসো ওভারসো দ্য কনভার্সন অফ ভাইকিংস লিডার গাথরুম টু ক্রিশ্চিয়ানিটি। আলফ্রেড যেটা করেছিল সেটা হচ্ছে যে ভাইকিংদের যে লিডার, সেই লিডারকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করেছিল। সে আগে হয়তো অন্য কোনো ধর্মে ছিল, সেখান থেকে সে তাকে খ্রিস্টানে পরিণত করেছিল। হি ডিফেন্ডেড হিজ কিংডম এগেইনস্ট দ্য ভাইকিংস অ্যাটেম্পট অ্যাট কনকুয়েস্ট। সে তার যে কিংডম, সেই কিংডমটা থেকে ভাইকিংদের যে জিতে নেওয়ার যে চেষ্টা, সেখান থেকে সে ডিফেন্ড করেছিল। বিকামিং দ্য ডমিনেন্ট রুলার ইন ইংল্যান্ড, এবং সে ইংল্যান্ডের সবচেয়ে ডমিনেন্ট রুলারে পরিণত হয়েছিল। অনেক রুলার ছিল, তাদের মধ্যে ডমিনেন্ট। Details of his life are described in a work by 9th century Welsh scholar and Bishop Asser. অ্যাসার নামক একটা বিশপ এবং স্কলার ছিল। সে হচ্ছে তার একটা কাজ, সেই কাজে মানে তার একটা রাইটিং, সেই রাইটিংয়ে তার সম্পর্কে ডিটেইল আলোচনা করেছে। আচ্ছা, আমরা যদি এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে যদি আমরা এইটুকু করেও লিখে আসতে পারি, তাও কিন্তু একটা ভালো মার্কস পেয়ে যাব। আর আমি এখানে বড় করে দেওয়ার কারণ হচ্ছে এই পুরোটুকু পড়ে একটা সামারি তোমাদের মনের ভেতরে থেকে যাবে, এবং সেই সামারিটাই তোমরা তোমাদের নিজের ভাষায় পরীক্ষার খাতায় লিখবে, তাহলেই একটা ভালো মার্কস পাবে। আচ্ছা, এরপরে আমরা আসি ফ্রেঞ্চ যে রেনেসান্স সম্পর্কে আমরা এবার জানবো। রেনেসান্স সম্পর্কে অনেক বড় দিয়েছি আমি, রেনেসান্স সাজেশনে দিয়েছি। এই যে রেনেসান্স সম্পর্কে দেখো, দ্য ফ্রেঞ্চ ওয়ার্ড রেনেসান্স হ্যাজ অরিজিনেটেড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড রেনেসাই। রেনেসাই শব্দ থেকে ল্যাটিন ওয়ার্ড রেনেসাই শব্দ থেকে ফ্রেঞ্চ রেনেসান্স শব্দটা এসেছে।
দ্যাট মিনস টু বি বর্ন এগেইন, যেটার মানে হচ্ছে আরও একবার জন্মগ্রহণ করা বা আরও একবার পুনর্জাগরণ হওয়া। আচ্ছা, ল্যাটিন শব্দটা সম্পর্কে তোমরা তো জানো সবাই। ল্যাটিন মানে হচ্ছে এই যে দক্ষিণ আমেরিকা যেটা, সেটাকে বলা হয় ল্যাটিন। তো এইটার ভেতরে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, এই দেশগুলো পড়ে। সো এই ল্যাটিন আমেরিকার অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে ওয়ার্ড, সেটা হচ্ছে রেনেসাই। এই রেনেসাই শব্দ থেকে এসেছে ফ্রেঞ্চ ওয়ার্ড হচ্ছে রেনেসান্স, এই শব্দটা, যেটার মানে হচ্ছে টু বি বর্ন এগেইন। In England, the Renaissance means the rebirth or revival of the ancient Greek and Roman knowledge, art and culture. ইংলিশে এই রেনেসা মানে হচ্ছে পুনর্জন্ম অথবা পুনর্জাগরণ অব প্রাচীন গ্রিক এবং রোমান যে নলেজ আছে, আর্ট এবং কালচার আছে, সেগুলোর পুনর্জাগরণকে বলা হচ্ছে ইংলিশের রেনেসান্সের মিনিং, এটা আর কি। দ্য রিবার্থ ওয়াজ কজড বাই দ্য হিস্টোরিক্যাল ইভেন্ট। এই যে রেনেসান্সটা হলো, এটা ঘটেছিল, একটা হিস্টোরিক্যাল ইভেন্ট রয়েছে এটার। ইন 1453, 1453 সালে, উইথ দ্য ফল অফ দ্য কনস্টান্টিনোপল, দ্য স্কলার্স লিভিং দেয়ার ফ্লিট টু ডিফারেন্ট কান্ট্রিজ অফ ইউরোপ, স্পেশালি টু ইটালি। আচ্ছা, 1453 সালে যখন কনস্টান্টিনোপল যে সাম্রাজ্যটা ছিল সেটা যখন পতন হলো, তখন সেখানে বসবাসরত বিভিন্ন যে স্কলার যারা ছিল, তারা ইউরোপের বিভিন্ন দেশে তারা পালিয়ে গেল, স্পেশালি তারা ইটালির দিকে গেল। দে টুক উইথ দেম দ্য এনসিয়েন্ট গ্রিক অ্যান্ড ইটালিয়ান লিটারেচার অ্যান্ড দ্যাট গ্র্যাজুয়ালি বিকেম দ্য সেন্টার অফ ইন্টারেস্ট অফ দ্য পিপল। তারা তাদের সঙ্গে নিয়েছিল প্রাচীন গ্রিক এবং ইটালিয়ান সাহিত্যের যে বিভিন্ন বই, সেগুলো, এবং সেটা ক্রমান্বয়ে মানুষের ইন্টারেস্ট বা মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছিল। দ্য এনসিয়েন্ট লার্নিং ওয়াজ রিডিসকভার্ড, এবং এভাবে এনসিয়েন্ট লার্নিং, প্রাচীন যে লার্নিংগুলো যেটা গ্রিক এবং ইটালিতে ছিল, সেগুলো পুনরায় আবার ডিসকভার্ড হয়েছিল। দিস ডিসকভারি অর রিবার্থ ইজ কল্ড দ্য রেনেসান্স, দ্যাট kindled a kind of wildfire of knowledge that kept on burning for several centuries. বলা হচ্ছে যে তাদের সাথে যেই, আচ্ছা, এই যে অ্যানসিয়েন্ট গ্রিক এবং রোমানদের যে নলেজ, সেটা যে রিডিসকভার্ড হলো, এইটাকে বলা হচ্ছে রেনেসান্স। এবং এই রেনেসান্স, এই সময়টা বা এই যুগটা কী করলো, তৎকালীন সময়ে কয়েক শতাব্দী ধরে মানুষের ভেতরে নলেজের একটা যে পাওয়ার, যে আগুন, সেটা ছড়াতে থাকলো বা আলোকিত করতে থাকলো মানুষকে। ইংল্যান্ডে কি ঘটছিল? এটা তো ঘটলো হচ্ছে ইটালি এবং গ্রিসে। ইংল্যান্ডে কি ঘটছিল সেই সময়? ইন ইংল্যান্ড, দ্য রেনেসান্স লেড দ্য রাইটার্স টু ক্লাসিক্যাল লার্নিং দ্যাট লিবারেটেড দেম ফ্রম রিলিজিয়াস কন্ট্রোল। ইংল্যান্ডে এই রেনেসান্স মাধ্যমে যে জ্ঞানের যে ছড়াছড়ি ঘটতে থাকলো, এইটাতে সেই ইংল্যান্ডের রাইটাররাও তারা কি করলো, প্রাচীন যে রাইটিংগুলো সেগুলো থেকে তারা শিখতে থাকলো এবং ধর্মের যে কন্ট্রোল, সেখান থেকে তারা বের হয়ে যেতে থাকলো, স্বাধীন হতে থাকলো। ইট ব্রডেন্ড দ্য লিটারারি, ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হরিজনস। এটা হচ্ছে সাহিত্য, দর্শন এবং জ্ঞানের যে হরিজন বা সীমান্ত যেগুলো ছিল, সেগুলোকে বাড়াতে থাকলো বা লিমিটটাকে বাড়াতে থাকলো। ইট জেনারেটেড অ্যামং দেম দ্য স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, ইনকোয়ারি, ইম্পেরিসিজম অ্যান্ড ডাউট অফ ওল্ড আইডিয়াস। বলা হচ্ছে যে এইটা মানুষের ভেতরে অ্যাডভেঞ্চার করার যে স্পিরিট, ইনকোয়ারি করার মানে তদন্ত করার, আর ইম্পেরিসিজমের মিনিংটা এখন মাথায় আসছে না, তো এইটা, এরপরে ডাউট অফ ওল্ড আইডিয়াস, এবং ওল্ড যে আইডিয়াগুলি রয়েছে সেগুলোকে নিয়ে আবার পুনরায় চিন্তা ভাবনা করা বা সন্দেহ পোষণ করা, এগুলো নিয়ে তারা আবার চিন্তা করতে থাকলো। দ্য হিউম্যানিস্টিক মুভমেন্ট দ্যাট স্টার্টেড উইথ ইট এনহ্যান্সড sensitiveness to the formal beauty and the cultivation of the aesthetic sense.
বলা হচ্ছে মানুষের ভেতর যে হিউম্যানিস্টিক চিন্তাভাবনা ওই সময় শুরু হলো। হিউম্যানিজম বা হিউম্যানিস্টিক মুভমেন্ট বলে একটা মুভমেন্ট আছে, সেটা আমরা পরে জানবো। তো এই মুভমেন্টটাও সে সময় শুরু হলো এবং যেটার ফলে মানুষের ভেতরে সেন্সিটিভিটি যেটা সেটা বেড়ে গেল, মানুষের যে সৌন্দর্যের যে নলেজ সেটা বাড়লো। একই সঙ্গে মানুষ অ্যাস্থেটিক যে সেন্স মানে সৌন্দর্যবিদ্যার যে বিষয়টা সেটাও মানুষ চর্চা করতে থাকলো। সো এইগুলো হচ্ছে ইংল্যান্ডে এই রেনেসার ইফেক্ট পড়তে থাকলো। দ্য সেন্স অফ বিউটি ইনফ্লুয়েন্স আর্কিটেকচার। সেন্স অফ বিউটির কারণে কি হলো, আর্কিটেকচারের প্রভাবিত হলো, স্কাল্পটার যারা ছিল তারা প্রভাবিত হলো, পেইন্টিংটা চলতে থাকলো, মিউজিক, ডান্সিং, এগুলো মিম, এগুলো সব চলতে থাকলো। এরপরে ড্রামা, কস্টিউম এবং আরও এই জাতীয় অনেক বিষয়গুলো সেই সময়টাতে চলতে থাকলো। ইন লিটারেচার অলসো ইট টুকস নিউমারাস ফর্মস। এবং লিটারেচারেও এটা বিভিন্ন রকমভাবে অনেকভাবে প্রভাবিত করেছে। স্পেন্সার, শেক্সপিয়ার, মার্লো, বেকন and many other writers had been writing in the literary atmosphere. বলা হচ্ছে যে এই রেনেসাঁ যুগে যে লিটারেরি অ্যাটমসফিয়ার যেটা ছিল সেই সময়টাতে স্পেন্সার, শেক্সপিয়ার, মার্লো, বেকন এবং আরও অনেকেই ছিল যারা এই সময় লিখেছিল। Their literary works are the fullest flowering of the Renaissance spirit. তাদের যে লিটারেরি ওয়ার্কগুলো যেগুলো ছিল, সাহিত্যের যে কাজকর্ম, এরা কি করলো, রেনেসাঁর যে স্পিরিটটা এটাকে একবারে প্রস্ফুটিত করে ফেললো। দ্য রেনেসান্স ওয়াজ দাস দ্য রেজাল্ট অফ ভ্যারিয়াস সিরিজ অফ ইভেন্টস। এবং এইভাবে অনেক ইভেন্টের রেজাল্ট মানে ইভেন্টের কারণ হয়ে দাঁড়ালো হচ্ছে এই রেনেসাঁ। দ্যাট ফলোড অ্যান্ড অ্যাকম্পানিড ওয়ান অ্যানাদার ফ্রম দ্য 14th টু দ্য বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি। এবং এটা একটার পর একটা চলতে থাকলো এবং 14th সেঞ্চুরি থেকে 16th সেঞ্চুরি শুরু পর্যন্ত এই রেনেসাঁর যে স্পিরিট বা রেনেসাঁর যে ইফেক্ট সেটা চলতে থাকলো। সো এই হচ্ছে আমাদের আজকের যে আলোচনার জন্য আমি যে 4টা টপিক আলোচনা করতে চেয়েছিলাম সেটা। সো এর ভেতর থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা একটু করতে পারো, বা তোমাদের যদি কোনো পরামর্শ থাকে যে এইভাবে না এইভাবে করলে ভালো হয় সেটাও তোমরা বলতে পারো। আর আমি চাইবো যে এই 4টা তোমরা সামনের দিনে অর্থাৎ নেক্সট ক্লাসের আগেই তোমরা একটু নোট করে লিখে দিবে, বিভিন্নভাবে লিখে ছবি তুলে তোমরা দিয়ে দিবে গ্রুপে। তো ঠিক আছে, তোমাদের কিছু বলার থাকলে বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে শর্ট কোয়েশ্চেন কয় পেজ করে লিখলে ফুল মার্ক পাওয়া যায়? এইটা ডিপেন্ড করে, যেমন যদি আসে শর্ট কোশ্চেন এরকমটা, যেমন ধরো ইংলিশ রিফরমেশনের উপরে ধরো শর্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ইংলিশ রিফরমেশন, এরকম, তখন এইগুলোকে তুমি কোশ্চেন করবে যে হোয়াট ইজ ইংলিশ রিফরমেশন, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস ইংলিশ রিফরমেশন, হোয়াট আর দ্য আউটকাম, হোয়াট আর দ্য রেজাল্ট অফ ইংলিশ রিফরমেশন। এখন এই যে কয়েকটা কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার লিখতে তোমার 1.5-2 পৃষ্ঠা অনেক সময় হয়ে যাবে। তো 1.5-2 পৃষ্ঠাতেই এটা যথেষ্ট। আবার যদি এই শর্ট কোশ্চেনের ভেতরে এসে যায় যে হোয়াট আর দ্য ফিচার অফ চসারিয়ান এজ বা চসার এজ, তখন তো এইটা অনেক বড় কোশ্চেন, কিন্তু শর্ট কোশ্চেনে নিয়ে এসেছে, তখন কি করতে হবে, তখন এটাকে একটু বড় করতে হবে। মানে হলো তোমার কোশ্চেনটার উপরে নির্ভর করবে তুমি কতখানি লিখবে। অনেক সময় শর্ট কোশ্চেন বা ছোট একটা কোশ্চেনের অ্যান্সার তোমাকে ছোটই করতে হবে, বড় করার কিছু নেই। আবার অনেক সময় বড় একটা কোশ্চেন যখন শর্ট কোশ্চেনের ভেতরে দিয়ে দেয় তখন ওইটাকে তোমাকে বড় করে লিখতে হবে। ওইটাতে দেখা যাচ্ছে যে 3-4 পৃষ্ঠা তোমাকে লিখতে হচ্ছে, তবে ম্যাক্সিমামই তুমি 3 পেজ লিখলেই ওকে। আচ্ছা, কোটেশনটা কি, কোটেশনটা কিভাবে দিতে হয় বা কোটেশন দিলে কিভাবে কি করতে হয় এটা বিষয়ে কিছু বলুন কোটেশনের ব্যাপারে। আচ্ছা, কোটেশন মানে হচ্ছে এই যে এটাকে কি বলবো, হিস্ট্রিতে তো কোটেশন দেওয়া লাগে না, তোমার কোটেশন দিতে হয় পোয়েট্রি বা ড্রামা বা ক্রিটিসিজম যেগুলো আছে সেগুলোতে। এগুলোতে ধরো কোনো একটা কবি বলেছে যে কোনো একটা কথা আর কি বলেছে প্রেমের বিষয়ে বা কোনো একটা ঘটনার বিষয়ে একটা কোনো কথা বলেছে তার কবিতার ভেতরে। এখন ওই কবিতা সম্পর্কে তুমি আলোচনা করছো,
করতে গিয়ে তুমি বলছো যে কবি প্রেম সম্পর্কে এই কথা বলেছেন, এভাবে তুমি তোমার নিজের ভাষা দিয়ে বললা, বলার পরে তার নিচে তুমি কবির যে লাইনগুলোতে সেই কথাগুলি বলেছে তুমি হুবহু সেই লাইনটাকেই তুলে দিলা, এটাকেই বলা হচ্ছে কোটেশন। হুবহু তুলে দেওয়াটাকে বলা হয় কোটেশন। ওকে স্যার, বুঝেছি। আর এটা এ, তোমাদের তোমাদের সহপাঠীরাই দেখবা এই গ্রুপে অনেক কোশ্চেন লিখেছে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কোশ্চেনের মধ্যে কোটেশন অ্যাড করেছে, তুমি যদি এরকম কয়েকটা দেখো তাহলেও তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর কারো কিছু বলার আছে বলো। স্যার এই তথ্যগুলো আমরা কোথায় পাবো, যে আপনি যে এরকম যে স্যার, পড়ালেন? এই যে পিরিয়ডস গুলো আছে, তো এগুলোর ডেট এক এক বই এক এক রকম, যেগুলো দেখছি সেখানেও একটা, তো এগুলো তো প্রবলেম হবে তো না? তুমি সঠিকটা কোথায় পাবো? এইটা একটা কোশ্চেন যে সঠিকটা কোথায় পাবো, এটা এক এক বইতে এক এক রকমই। তবে একটা জিনিস যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের টিচাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো করে ফ্রেন্ডস বুক কর্নারের যে বইগুলি সেগুলো। সো ওই বইতে যে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই লিখে আসবা। রিস্ক না স্যার, কোন স্যার কি মেন্টালিটি হয়, তখন তার যেটা মনে হবে এই সে জন্য সেই হ্যাঁ, এটা ডেটটা তো দিবে। হয়, এটা তো হয়, অনেক সময় হয় কি যে একটু কাছাকাছি হলেও তারা মার্কস দিয়ে দেয়। দেখা যাচ্ছে কোনো একটা জিনিস, যেমন ধরো হ্যাঁ, এটা আমাদের ডিপার্টমেন্টের ম্যাম বলেছিল, যেটা কাছাকাছি হবে হবে ওটা দিবা, ঠিক আছে। কিন্তু আমাদের তো আর এমসিকিউ টাইপ নাই। হুম, কিন্তু আমি কাছাকাছি দিব, জিনিসটা আমাকে খুব চাপ দেয় যে আমি করবো কি। আমি একটা চার্ট বানাইছি স্যার, ভাবছিলাম আপনাকে দিয়ে বলবো, ঠিক কিনা। এখন কথা হচ্ছে যে চার্ট যেগুলো আমরা বানাই বা তোমরা বানাও এগুলো অনেক বড় করে বানাও, এত বড় দরকার নাই। যেমন ধরো আহ, না না না, বাবা, 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 মাত্র কয়েকটা এজ আছে স্যার, আচ্ছা, মাত্র অত ধরো বড় দশটা না। দশটা এজের যদি চার্ট বানাও বা সাতটা আটটা এজের চার্ট বানাও তাহলেই হয়ে যায়। কিন্তু যখন তুমি অনেক কিছু করবা এর ভেতরে, তখনই এগুলো এলোমেলো হ্যাঁ হবে, হ্যাঁ মনে হ্যাঁ। থাকবে না। সো মাত্র আটটা দশটা দেখো, আমি এখানে এই ওয়েবসাইটে গতদিনে তোমাদেরকে দেখাইছিলাম কিনা, এই ওয়েবসাইটে যে হিস্ট্রি দেখতে পাচ্ছ তো, তাই না? এই ওয়েবসাইটে হিস্ট্রির উপরে ক্লিক করবা, মেনুতে এসে ক্লিক করলেই এইখানে দেখো আমি একটা ইবুক হুম শেয়ার করেছি। যেমন অ্যাংলো সেকশন পিরিয়ডটা কত থেকে কত, এই যে এইটা দিয়েছি। এবার মিডল ইংলিশ হ্যাঁ, লিটারেচারটা কত থেকে কত, এই ডেট গুলো এইটা নিব। এটা দিয়েছি। চসারিয়ান এজ কত থেকে কত, এটা দিয়েছি। চসারিয়ান এজের ভেতরে আবার রিভাইভাল অফ লার্নিং বা রিভাইভাল এজটা হচ্ছে এত এত থেকে এত। রেনেসান্স এজ হচ্ছে এত। এই রেনেসান্স এজের ভেতরে আবার তিনটা এজ, চারটা এজ, এইগুলো দিয়েছি। তোমরা এগুলো নিয়ে লিখতে পারো, এগুলো আমি নেট ঘাটাঘাটি করে বের করে লিখে রেখেছি। নিও ক্লাসিক্যাল এজের ভেতরে এই যে এতটুকু নিও ক্লাসিক্যাল এজ, এর ভেতরে আবার এই যে এতগুলো এজের ভাগ। স্যার, এইভাবে যদি লিখি আমার অ্যাংলো সেকশন পিরিয়ডটা 5th সেঞ্চুরি থেকে 11th সেঞ্চুরি, এভাবে লিখলেও তো হবে না নাকি? হ্যাঁ, এভাবেও হবে, এভাবেও হবে। তবে এইটা হলে যেটা হয় যে তোমার ওই টিচার হচ্ছে, টিচারের অ্যাটেনশনটা ড্র করা যায় খুব সহজে। 5th থেকে 11th সেঞ্চুরি যখন তুমি লিখতে যাবা তখন কিন্তু ওইটা পড়ে দেখবে না, কিন্তু যখন তুমি এভাবে লিখে রাখবা তখন টিচার একবার দেখেই ওটা বুঝে ফেললো। টিচারের কাছে ক্লিয়ার করতে হবে, তুমি যেটাই লিখছো বা যেটাই বলো না কেন সেটা টিচারের কাছে ক্লিয়ার থাকতে হবে। পয়েন্ট আকারে লেখার চেষ্টা করতে হবে, পয়েন্ট করার চেষ্টা, যেই প্রশ্নে পয়েন্ট হয় না সেটাতেও পয়েন্ট করার চেষ্টা করতে হবে। যত পয়েন্ট দিবা টিচারদের খাতা দেখতে সুবিধা হবে এবং টিচার তোমার প্রতি পজিটিভ থাকবে। ফাঁকা ফাঁকা বড় বড় করে লিখতে হবে। আচ্ছা, শেষ কোশ্চেন নেব, কারো কিছু বলার থাকলে বলো। কে যেন একজন বলছিলে যে স্যার, পয়েন্টগুলো কি আলাদাভাবে লিখে আন্ডারলাইন করা লাগবে, না এমনি পেরা পেরা করে দিলে হবে? হ্যাঁ, আলাদা করে লিখে আন্ডারলাইন করে দিবা। করতে হবে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এরপরে একজন বললা যে এই ডাটাগুলো কোথা থেকে পাবো। এই ডাটাগুলো যেমন হিস্ট্রির এই ডাটা, এই যে এখানে দেখো আমি আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে নিতে পারো। আর এই ডাটাগুলি আমি তো নেট থেকেই কালেক্ট করেছি, সো আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর তোমরা তো বিভিন্ন বই টই দেখছোই, বইতে তো আছেই
বইগুলো ঘাটাঘাটি করতে হবে। এক কথায় ইংলিশ হিস্ট্রিতে, ইংলিশ লিটারেচারের যে হিস্ট্রি, এই হিস্ট্রিতে পড়তে হলে, পাশ করতে হলে তোমাকে একটু বেশি পড়তে হবে। এবং বেশি পড়ার ইংলিশ হিস্ট্রির পড়তে গিয়ে শর্টকাট খুঁজলে হবে না। শর্টকাট খুঁজতে গেলে শুধু খালি এই ইয়ারে না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়েও ঝামেলায় পড়তে হবে। কেননা ইংলিশ হিস্ট্রিটা এটা হচ্ছে তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার সব কিছুর সাথে রিলেটেড। আবার তুমি যখন চাকরির পরীক্ষা দিতে যাবে তখনও কিন্তু এই হিস্ট্রি থেকে কোশ্চিন হবে যে রেনেসা কি, রোমান্টিক এজের রাইটারের নাম বলো, রোমান্টিক এজের অমুক রাইটার সম্পর্কে বলো, এরকম অনেক কথা থাকবে। রোমান্টিক এজের ফিচার বলো, হিউম্যানিজম কি, এরকম অনেক জিনিস চাকরির পরীক্ষাতেও আসবে। সুতরাং তোমাদেরকে সেভাবে আর কি পড়তে হবে এখনই। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। স্যার আসসালামু স্যার আলাইকুম। একটা প্রবলেম আছে, আচ্ছা বলো স্যার একটা প্রবলেম আছে। বলো। আচ্ছা স্যার, এই যে আমি সম্ভবত 3টা বা 4টে বই থেকে দেখছি, আর উইকিপিডিয়ার ইন্টারনেটে যা ছিল সবগুলো এজ একরকম না, ডিফারেন্স আছে। তো এগুলো স্যার কিভাবে করব? এখন এগুলোর ক্ষেত্রেই তো আমি বললাম যে তোমরা অবশ্যই এই ফ্রেন্ডস বুক কর্নারের যে বই আছে সেই বইটার এজ এরিয়াগুলো ফলো করবে, কারণ টিচাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ফলো করে। আর তুমি যেটা উইকিপিডিয়ায় দেখতেছো, উইকিপিডিয়াটা সবচেয়ে বেস্ট, কিন্তু আমাদের টিচাররা সবাই তো এখনো ডিজিটাল না, কিছু টিচার আছে যাদের বয়সও বেশি। সো তারা আর উইকিপিডিয়া ঘাটাঘাটি করবে না, তারা ওই বই দেখেই মার্কস দেবে। তুমি যদি উইকিপিডিয়ার মতে লিখতে যাও তখন কিন্তু বলবে ভুল হয়েছে বা এরকম কিছু। আর সব আচ্ছা স্যার, উইকিপিডিয়াটার সাথে আমাদের এই যে এবিসি লার্নিং ইংলিশ লিটারেচার আছে না, এবিসি ইংলিশ লিটারেচার, হুম। ওটার সাথে মিল আছে, কিন্তু এই যে ডাব্লিউ যে লং তারেরটা আর কল্যাণের দত্তেরটা মিল নেই। ওই তো বললাম ওইটাই। আর এটা নিয়ে অত ফার্স্ট্রেটেড হওয়ার কিছু নাই, এটা দুই একটা কোশ্চেনে হয়তো বা তোমার এই এজ সম্পর্কে লিখতে হবে, এজ এর ডিউরেশন। আর তুমি না লিখলেও পারো যে এই এজ এত থেকে এত পর্যন্ত, এরকম দরকারও নাই। এটাই তুমি অ্যাভয়েড করে যাবা, তাহলেই হলো। এটা নিয়ে অত আমরা বেশি। যে হ্যাঁ সাজেশনটা ফলো করছি এটা পড়লে কি হবে? জি। আমরা যে সাজেশনটা ফলো করতেছি মানে এটা পড়লে কি মানে পরীক্ষায় মোটামুটি ইয়ে করা যাবে? হ্যাঁ, এই আশা থেকেই তো দিয়েছি যে এটা পড়লেই মোটামুটি কমন পড়ে যাবে। আর আরেকটা জিনিস যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলা যায় না যে আসলে কি হয়, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা সবসময়ের জন্যই এমন হয় যে উল্টাপাল্টা কোশ্চেন হয়ে থাকে। সো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এমনও হতে পারে যে কমন নাও পড়তে পারে, কিন্তু তোমার যদি বানিয়ে লেখার একটা প্রবৃত্তি থাকে তাহলে তুমি কিন্তু ওইখানে ভালো করে লিখে আসতে পারবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে, আমরা আবার কথা বলবো। আর স্যার আর জি বলো। স্যার আপনি তো জানেন যে আমি এখনো ওই 1 বছর কিছুই পড়া হয় নাই, তো আমার জন্য শর্ট সাজেশন কি হতে হবে? আমি কি এখন টেক্সট বাই টেক্সট সবগুলো পড়বো? না, সাজেশন অনুযায়ী সাজেশনের কোশ্চেনগুলো পড়বা এখন, কারণ অত সময় পাবা না। তুমি শুধু সাজেশনগুলো পড়বা, যেমন এই সাজেশনে ঢুকবা, এখান থেকে যে আমরা যে সাজেশনগুলো দিয়েছি বা তোমার আরো অন্যান্য যে সাজেশনগুলি, সাজেশনের প্রশ্নগুলি একটা একটা করে ধরবে, একটা একটা করে পড়ে শেষ করবা। এইভাবে যেমন এখানে 13টা দিয়েছি, 13টা মানে কিন্তু এখানে মোটামুটি প্রায় 20টা কোশ্চেন কভার করেছি এই 13টা দিয়েই। সো তুমি এই 13টাই যদি পড়ো। আচ্ছা ভাই, লিংকটা কোথায় পাবো? এই যে cloudschoolpro.com, এখানে ঢুকবা। cloudschoolpro.com এ ঢুকে এই যে মেনুতে পাবে হচ্ছে হিস্ট্রি। এই আর হিস্ট্রি, আমাদের সেকেন্ড ইয়ার গ্রুপটাতেও তো আছে। হ্যাঁ গ্রুপেও আমি দিয়ে রেখেছি, আমি আরো একবার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড ইয়ার গ্রুপে আমি আরো একবার দিয়ে আর দিচ্ছি। আগামীকালকে কয়টা ডিসকাস হবে স্যার? নেক্সট নেক্সট দিনে কয়টা ডিসকাস হবে? এই 4টা 5টা করেই ডিসকাস করব, খুব বেশি করলে তো মনেও থাকবে না। সময় কোন সময় করবেন? আচ্ছা, এই একই সময়ে করার চেষ্টা করব, এই যে 8টা বা জি 8:15টার স্যার। ভেতরেই শুরু করার চেষ্টা করব। কয়টা থেকে ভাইয়া? 8টা 8:15, 8টা থেকে 8:15 এর ভেতরেই শুরু করব। এভরিডে? না না না, এভরিডে না, একদিন পর পর, রবি মঙ্গল বৃহস্পতি। ওকে।
সামনে রবি বৃহস্পতিবার মঙ্গল আবার। বৃহস্পতি। হ্যাঁ, তোমাদের আচ্ছা। গ্রুপে যে রুটিনটা দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আবার এই যে এখন 4th ইয়ারে ক্লাস আমার নিব। আরেকটা কথা স্যার, এই যে জি, ক্যাথলিক এন্ড প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে একটা দ্বন্দ্ব হয় ওটা মূলত কি নিয়ে হয়? এটা ধর্ম নিয়ে, কারণ প্রোটেস্ট্যান্টরা মনে করে যে ক্যাথলিক চার্চ, যেটা ইটালির যে চার্চ, তা সেখানে অনেক দুর্নীতি রয়েছে এবং এখান থেকে বের হয়ে আসবে। ইভেন সত্যিকার অর্থে তারা অনেক দুর্নীতিও করেছিল সে সময়, কারণ তখন হচ্ছে এত বাইবেলের ছড়াছড়ি ছিল না। তারা বলতো যে আসলে এত কিছু ধর্মে এটা আছে ওটা আছে এই বলে বলে তারা সাধারণ মানুষের উপরে চাপ প্রয়োগ করতো, বিভিন্নভাবে তারা সম্পত্তি টাকা পয়সার মালিক হতো। সো এইগুলো থেকে যখন রিফরমেশন ঘটলো এবং যখন বাইবেলটা ব্যাপকভাবে পড়া শুরু করলো মানুষ, বা বাইবেলের যখন হচ্ছে প্রিন্ট বেশি হতে থাকলো, তখনই এগুলো সব মুখোশ উন্মোচিত হলো এবং তখন আর কি এই দ্বন্দ্বটা চরমে পৌঁছালো এবং একটা সময় ইংলিশ রিফরমেশন হয়ে ইংল্যান্ডের যে চার্চ সেটা আলাদা হয়ে গেল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।